এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি। আমি তখনই মানতাম ব্রাত্য বসুর কথাটা, এই কথাটা যদি যারা পরীক্ষার্থী তারা বলতো, যে রান্না করেছে সেই বলছে রান্না ভালো হয়েছে। তা যিনি মন্ত্রী তিনি পরীক্ষা নিয়েছেন ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তিনি যদি মন্ত্রী হন, তিনি নিজে বলছেন যে পরীক্ষা খুব ভালো হয়েছে, স্বচ্ছতার সাথে হয়েছে, তাহলে তিনি কি বলবেন অস্বচ্ছতার সাথে হয়েছে? এই কথাটা ওনাকে শিখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বলার জন্য যে পরীক্ষা স্বচ্ছতার সাথে হয়েছে। যে কজন মন্ত্রী আছে তারা প্রত্যেকেই তো কাঠের পুতুল। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। শিক্ষামন্ত্রী খুব ভালো করেই জানে যে এবারের পরীক্ষাটাও টেন্টেডদের বসানো হয়েছে, এবং শিক্ষামন্ত্রীর কাছে এটা বলে দেওয়া আছে যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো যত সংখ্যায় যেন তারা চাকরি পায়। পশ্চিমবাংলায় সরকারি চাকরির কোনো লিস্ট স্বচ্ছ হতে পারে যতদিন এই সরকার আছে, আমি এটা বিশ্বাসই করি না। এতে গলত থাকবেই, এবং গলতটা আমরা খুঁজেও বার করব। পশ্চিমবাংলার ইন্টারভিউ মানেই তো জল ইন্টারভিউ হয়, কটা ইন্টারভিউ ঠিক হয়। বিশেষ করে যেসব সংস্থাগুলো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে থাকছে, কিছু লোক কিছুই উত্তর দিতে পারবে না, তাকে পুরো নম্বর দিয়ে দেবে। সেটা হলো ইন্টারভিউ প্রসেসটা, এটা ভিডিও রেকর্ড করে রাখা উচিত। দেখাবে না কেন এসএসসি? এই দেখাবে না মানেই কিছু ডুপ্লিসিটি আছে। এডুকেশন সিস্টেমটা পশ্চিমবাংলায় একটা ডিগ্রেডেশনের জায়গায় চলছে। দাদা বলছি, নবম দশমের লিস্ট প্রকাশ, কি মনে হয় এবারের তালিকা স্বচ্ছ? কারণ বিগত দিনে যত লিস্ট বেরিয়েছে তার প্রত্যেকটাতেই দুর্নীতির অভিযোগ রয়েছে। এইবারের লিস্টেও কি ঠিক তেমনটাই প্রতিফলন হতে পারে? নবম দশমের যে লিস্টটা আজকে বেরিয়েছে, আমি এখনো অবধি লিস্টটা দেখিনি এখনো অবধি লিস্টটা, কিন্তু আমি বিশ্বাস করি না পশ্চিমবাংলায় সরকারি চাকরির কোনো লিস্ট স্বচ্ছ হতে পারে যতদিন এই সরকার আছে, আমি এটা বিশ্বাসই করি না। এতে গলত থাকবেই, এবং গলতটা আমরা খুঁজেও বার করব। কারণ আমি বিশ্বাস করি লিস্টটা তৈরিই হবে এমনভাবে যাতে করে কিনা ফ্রেশার ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়। ফ্রেশার ক্যান্ডিডেটদের বঞ্চিত করাটাই এই সরকারের মূল লক্ষ্য। 2, যারা আগের বারে পরীক্ষাতে একদম জেনুইন ক্যান্ডিডেট, তাদেরকে বঞ্চিত করাটাও লক্ষ্য। এখানে টেন্টেড ঢুকবে, যাই জন্যই আমরা প্রচুর মামলা চ্যালেঞ্জ করেছি যে অ্যাকচুয়াল টেন্টেড কারা আর অ্যাকচুয়াল জেনুইন বা আনটেন্টেড কারা, বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কারা, সুপ্রিম কোর্ট যে ক্যাটাগরিগুলো বাদ দিয়েছে বা যেগুলোকে টেন্টেড সেই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে কারা পড়ে থাকছে, তারাই হলো প্রকৃতপক্ষে 2016 সালের একদম জেনুইন ক্যান্ডিডেট, বা জেনুইন না বললেও নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সুপ্রিম কোর্টের ভাষায় তারা। আর এই যে লিস্টটা বেরিয়েছে তাতে আপনি 100% শিওর থাকুন, ফ্রেশারদের এবং একদম জেনুইন ক্যান্ডিডেট বা যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এদেরকে বঞ্চিত করার জন্যই এই লিস্টটা বেরিয়েছে। কিন্তু ব্রাত্য বসু তো বলছেন স্বচ্ছতা এবং মেধা একমাত্র প্রায়োরিটি এসএসসির কাছে, কি বলবেন? দেখুন, তার দপ্তর পরীক্ষা নিয়েছে, তিনি তার দপ্তরে বসে তো বলবেন না। বা যখন 2016 পরীক্ষাটা হয়েছিল, ব্রাত্য বসু কি বলেছিলেন যে 2016 পরীক্ষাটা পুরোটা চুরির জন্য হয়েছে? এই যে কথাটা আপনারা বারবার বলছেন, তা ব্রাত্য বসু বলেছে যে পরীক্ষা একদম স্বচ্ছ হয়েছে। আমি তখনই মানতাম ব্রাত্য বসুর কথাটা, এই কথাটা যদি যারা পরীক্ষার্থী তারা বলতো, যে ক্যান্ডিডেটগুলো ডিপ্রাইভ হলো বা এই ক্যান্ডিডেটগুলো পেলো না, তারা যদি বলতো যে পরীক্ষাটা সঠিক হয়েছে, যে জেনুইন ক্যান্ডিডেট যারা ছিল আগের বার তারা যদি বলতো যে না পরীক্ষাটা সঠিক হয়েছে, তাহলে আমি বলতাম যে নিজে পরীক্ষা নিয়েছে, যে রান্না করেছে সেই বলছে রান্না ভালো হয়েছে। যে খাবারটা খাবে, ধরুন রান্না হয়েছে, যে খাবারটা খাবে সে যদি খেয়ে বলে যে না ভালো হয়েছে, বোঝা যাবে ভালো হয়েছে। আমি একটা জামা পরেছি, জামা পরে আমি বলছি খুব ভালো দেখাচ্ছে, আরে ভাই আমাকে অন্য লোক দেখে যদি বলে যে না ভালো লাগছে, তবে না বোঝা যাবে যে এটা ভালো হয়েছে।
তা যিনি মন্ত্রী তিনি পরীক্ষা নিয়েছেন ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তিনি যদি মন্ত্রী হন, তিনি নিজে বলছেন যে পরীক্ষা খুব ভালো হয়েছে, স্বচ্ছতার সাথে হয়েছে, তাহলে তিনি কি বলবেন অস্বচ্ছতার সাথে হয়েছে? তাদের লোকে এমনি মামলাটা বলবে যে আবার তাহলে যদি অস্বচ্ছতার সাথে মন্ত্রী বলে দেয় অস্বচ্ছতা পুরো বাতিল করে দাও। একটা যুক্তি থাকবে তো প্রত্যেকটা জিনিসের। ধরুন যারা রান্না করে, ঠাকুর যারা রান্না করে, তা তারা যখন কোনো খাবার বানায় সেটা খেয়ে যারা ধরুন পার্টিতে, প্রোগ্রামে, বাড়িতে খেয়েছেন, খেয়ে বলছেন যে না খাবারটা ভালো হয়েছে, তা তিনি তো নিজে বলছেন না, তারটা অন্য লোক সার্টিফাই করলে তবে ভালো বলুন। যারা পরীক্ষার্থী তারা যদি বলে স্বচ্ছতার সাথে হয়েছে, তাহলে বোঝা যাবে ব্রাত্য বসুর কথা ঠিক। আর ব্রাত্য বসুর এটা কথা নয়, এই কথাটা ওনাকে শিখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বলার জন্য যে পরীক্ষা স্বচ্ছতার সাথে হয়েছে। যারা পরীক্ষা দিচ্ছে, যারা বঞ্চিত পরীক্ষার্থীদের মধ্যে, কারণ পরীক্ষার্থীদের মধ্যেও দুটো ক্যাটাগরি আছে, একটা টাকা দিয়ে পায় আর একটা লড়াই করে পাওয়ার চেষ্টা করে। এই লড়াই করে পাওয়ার চেষ্টা করার মধ্যে যারা বঞ্চিত, তারা যদি বলে, যেমন 2011 সালের আগে যারা চাকরি পায়নি তারাও অভিযোগ করতে পারছে না যে প্রসেসটা দুর্নীতি হয়েছে, কথাটা বুঝতে হবে। যারা পেল না চাকরি তারা যখন বলবে যে না এটা সঠিক হয়েছে, তখন বুঝতে হবে প্রসেসটা ঠিক হয়েছে। না, আপনি ঠিক যেমনটা বললেন সেখানে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন উঠে আসে, তাহলে ব্রাত্য বসু আমাদের যিনি শিক্ষামন্ত্রী, তিনি কি শুধুই কাঠের পুতুল? পশ্চিমবাংলায় যে কজন মন্ত্রী আছে তারা প্রত্যেকেই তো কাঠের পুতুল। তাদের কারুর কোনো ক্ষমতা আছে? তারা বেসিক্যালি একটা কোম্পানির এজেন্ট বা একটা কোম্পানির কর্মচারী, এই জন্য তারা বসে আছে। তাদের আর কি ক্ষমতা আছে? এই প্রেস কনফারেন্সগুলো করতে হবে, সব প্রেস কনফারেন্স তো আর মুখ্যমন্ত্রী করতে পারবেন? ওই 2-4টে দপ্তর করে রেখেছে, ওটা ও জানে, ওটা ও জানে, এইভাবে। একটা কোম্পানিতে যখন কর্মচারীরা থাকে তখন এক একজন এক একটা সামলায়, তিনি এক একজন এক একটা সামলাচ্ছে। এর বাইরে কি তৃণমূল দলটার না আছে কোনো আদর্শ, না আছে কোনো নীতি? আপনি একটা নেতার কাছ থেকে কোনো ভালো ভাষায় কথাই শুনতে পাবেন না। স্যার বলছি যে 31শে ডিসেম্বর ডেডলাইন, এর মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া শেষ হবে? এটা সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন কি করবে সেটা তো আমরা জানি না, রাদার কি করতে পারবে। স্কুল সার্ভিস কমিশনকে তো তার ওপর তলার কথা শুনে চলতে হয় যারা স্কুল সার্ভিস কমিশন চালাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তো শিক্ষামন্ত্রী বলছেন যে এসএসসি বাড়তি সময় চাইবে আদালতের কাছে, আবারও বাড়তি সময়। দেখুন, শিক্ষামন্ত্রী খুব ভালো করেই জানে যে এবারের পরীক্ষাটাও টেন্টেডদের বসানো হয়েছে, এবং শিক্ষামন্ত্রীর কাছে এটা বলে দেওয়া আছে যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো যত সংখ্যায় যেন তারা চাকরি পায়, এটা শিক্ষামন্ত্রীকে বলা আছে। তো শিক্ষামন্ত্রী যা করার করছেন, কর্মচারীর যেটা ফাংশন সেটা তিনি করছেন। হাইকোর্টে আবারও একটা বড় ধাক্কা খেলো, কমিশন আবারও একটা বড় ধাক্কা খেলো, অমৃতা সিনহা রায় দিলেন এই যারা 2016 সালে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিল, যাদেরকে ভেরিফিকেশনের পরেও পরীক্ষাতে এজ লিমিটের জন্য বাদ দেওয়া ছিল, তাদেরকেও ইন্টারভিউ নিতে হবে, এমনটাই রায় দেওয়া হয়েছে। সঠিক রায় হয়েছে। তার কারণ হচ্ছে হলো, আমি মনে করি এবং এই রায়কেও স্বাগত জানাচ্ছি, তার কারণটা হচ্ছে হলো যে দেখুন, সরকার প্রচেষ্টা করে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটগুলোই শুধু পরীক্ষায় বসে যদি চাকরি পায় তাহলে সরকার খুশি হবে। টেন্টেড ক্যান্ডিডেটগুলো এজ রিল্যাক্সেশন যদি পায় তাহলে সরকার খুশি হবে। এই রায়টা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে লড়াইয়ের আর একটা ধাপ আমাদের। আমরা দীর্ঘদিন লড়াই করছি, কোর্টে কিছু জিনিস যদি আমরা প্রমাণ করতে পারি, অবশ্যই সেটা আমাদের লড়াইয়ের একটা ধাপ এগোনো গেল। বিচারপতি অমৃতা সিনহা এমনটাও বলেছেন শুধুমাত্র যারা এই বিষয়টা নিয়ে মামলা করেছিলেন তাদেরই ইন্টারভিউ নেওয়া হবে। স্বাভাবিক, কারণ ইন্টারভিউয়ের বিষয়ে বা মামলার বিষয়ে একটা জিনিস থাকে ফেন্সিটার বলে, রায় সবার জন্য অনেক সময় নাও হতে পারে। তা সেই জন্য যারা মামলাকারী তাদের ব্যাপারে বলেছেন এটা হতে পারে। সেটা আর দেখুন, অনেক ক্ষেত্রে কোর্ট বলে, আবার অনেক ক্ষেত্রে কোর্ট বলে যে না এটা শুধু মামলাকারীদের না সবার জন্য, যখন পুরো জিনিসটা ব্যাখ্যা করবেন। আমি জানি না এটা অন্তর্বর্তীকালীন রায়,
বা অন্তর্বর্তীকালীন ক্ষেত্রে, রায় বলবো না, অন্তর্বর্তীকালীন ক্ষেত্রে কোর্ট অনেক সময় এটা বলে, কারণ এখনও প্রচুর মামলা পেন্ডিং আছে। আগামী দিনে আরও পিটিশন দেখে তখন হয়তো কোর্ট সিদ্ধান্ত নেবে। বলছি ইন্টারভিউর নম্বর মুখবন্ধ খামে জমা করতে হবে, এবং যে ইন্টারভিউর যে প্রক্রিয়া সেখানে যে ভিডিওগ্রাফি করা হবে কি না সেটা নিয়েও একটা কথা উঠেছে। সেক্ষেত্রে তো এই বিষয়ে হাইকোর্টকে নিজেদের সিদ্ধান্ত জানাবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই বলেছে। এখনও কোনো উত্তর দেননি তারা। বেসিক্যালি দেখুন, এই পশ্চিমবাংলার ইন্টারভিউ মানেই তো জল ইন্টারভিউ হয়। কটা ইন্টারভিউ ঠিক হয়? বিশেষ করে যেসব সংস্থাগুলো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে থাকছে তাদের তো এই দাবি তো স্বাভাবিকভাবে উঠবেই যে ইন্টারভিউটা যেন ভিডিও রেকর্ডিং থাকে। কিছু লোক কিছুই উত্তর দিতে পারবে না, তাকে পুরো নম্বর দিয়ে দেবে। ইন্টারভিউ তো সাবজেক্ট ম্যাটার অফ জুডিশিয়াল রিভিউ কোর্ট করে না, কারণ কি হয়েছিল ভেতরে সেটা তো কোর্ট বুঝতে পারছে না। এখন ভিডিও রেকর্ড থাকলে সেটা কোর্টে অন্তত আনা যাবে, জুডিশিয়াল রিভিউ হোক বা না হোক। তাই জন্য এটা ইন্টারভিউ প্রসেসটা, আর এই লেকচার ডেমনস্ট্রেশনটা আরেকটা গলত। আমি বলছি ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার ক্ষেত্রে এই দুটো জিনিসই যেহেতু আইনে আছে, এবং যদি স্কুল সার্ভিস কমিশন এটাকে নিয়ে কন্ডাক্ট করে, তাহলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় আদালত কি রায় দেবে আমি জানি না। যাই রায় দিক, আদালত তো আইন বুঝে রায় দেবে, কারণ ইন্টারভিউরও জুডিশিয়াল রিভিউ হয় না, অনেক সময় করে না কোর্ট। এখানে কি করবে সেটা জানি না। আমার ব্যক্তিগত মত একমাত্র যদি বলেন, বা আমি এটারই পক্ষে থাকবো যদি আদালতে আমি এটা নিয়ে যাই বা এই ইস্যুটা নিয়ে তুলি, সেটা হলো ইন্টারভিউ প্রসেসটা এটা ভিডিও রেকর্ড করে রাখা উচিত, এবং যে কেউ যার হোক ওই ভিডিও রেকর্ডিংয়ের ইন্টারভিউ প্রসেসটা দেখারও সুযোগ পাওয়া উচিত। এবং রাইট টু ইনফরমেশনে, ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, আমিও দিচ্ছি, আমারটাও যেমন সবাই দেখতে পাবে, অন্যেরটাও সবাই দেখতে পাবে। ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য একটা লোক দেখবে না কেন? আজকে যদি ভাইপোর লোক পরীক্ষায় যায়, তাহলে ভাইপোর লোককে তো কোনো প্রশ্ন হবে, তো এমনি ব্যাকডোর গেম হবে, তো সেটা দেখতে কি অসুবিধা আছে? কমিশন তো এই নিয়ে এখনো কোনো কথা বলেনি, কি মনে হয়? কমিশন এখন এটা নিয়ে কথা এই জন্য বলেনি কারণ কমিশন এখন নবান্নকে জিজ্ঞেস করবে যেটা নিয়ে কি করা উচিত। নবান্ন বলবে না, বা নবান্ন বলবে হ্যাঁ তাহলে তো হবে, আর নবান্ন যদি বলে না তাহলে হবে না। তাই জন্য ইন্টারভিউ প্রসেসটা নিয়ে কমিশন ওই জন্যই এখনও সিদ্ধান্ত নিতে পারছে। নইলে কমিশনের কি যায় আসে আপনি বলুন না? কমিশন পরীক্ষা নেবে, স্বচ্ছতার সাথে পরীক্ষা নেবে। ইন্টারভিউ ভিডিও রেকর্ডেড থাকবে কি না, আমার তো মনে হয় ইন্টারভিউ লাইভ স্ট্রিমিং করা উচিত। ইন্টারভিউ লাইভ স্ট্রিমিং করা উচিত, কারণ এত বড় দুর্নীতি লোকে দেখবে না কেন? এবং কেউ যদি মনে করে রাইট টু ইনফরমেশনে কোনো ইন্টারভিউ যেটা ভিডিও রেকর্ড হয়ে আছে সেটা পরবর্তীতে কোর্ট প্রসিডিং লাইভ স্ট্রিমিং হচ্ছে, কোর্ট প্রসিডিং লাইভ স্ট্রিমিং হচ্ছে, তারপরে আপনার অন্যান্য অনেক প্রসিডিং আছে যেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে, তাতে ইন্টারভিউটা হবে না কেন? এসএসসি সবাই দেখবে, বাংলার লোক দেখবে, কি প্রশ্ন করলো, কি উত্তর দিল, কীভাবে নম্বর হলো, এটা অস্বচ্ছতার কী আছে? দেখাবে না কেন এসএসসি? এই দেখাবে না মানেই কিছু ডুপ্লিসিটি আছে। যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষার্থী, যেমন আমি পরীক্ষার্থী নই, আমারও দেখতে অসুবিধে কী আছে? আমার রাজ্যে একটা পরীক্ষা হচ্ছে, যে রাজ্যে আমি বাস করি সেই রাজ্যে পরীক্ষাটা স্বচ্ছতার সাথে হচ্ছে কি না সেটা জানবার অধিকার তো আমার আছে। চাকরি পাওয়ার অধিকার নাও থাকতে পারে, আরে সেটা জানবার অধিকার নেই, পরীক্ষা না দিলেও সেটা জানার অধিকার নেই, এটা কি করে হয়? এ দাবি তো আসবে, এটা নিয়ে তো লড়াই হবে। ইন্টারভিউ যখন হবে, ইন্টারভিউ প্রসেসের আগে যে ইন্টারভিউটা কি হচ্ছে সেটা তো লাইভ স্ট্রিমিং হোক বা ভিডিও রেকর্ডিং হোক, এবং সবাই দেখতে পারে, এটা তো হওয়া উচিত। এত বড় মামলা, এত বড় দুর্নীতি, আবারও টেন্টেডদের বসানোর হচ্ছে, এটা কি হচ্ছে? এটা এজন্য এটা করা উচিত বলে আমি মনে করি। বলছি হাইকোর্টের এই যে নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করেনি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে গ্রুপ সিডির ক্ষেত্রে যখন তালিকা প্রকাশের বিষয়টা এসেছিল তখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এই ক্ষেত্রেও তেমনটা হতে পারে, তারা সুপ্রিম কোর্টে যেতে পারে এই বিষয়টা নিয়ে? দেখুন, সুপ্রিম কোর্টে তো যাওয়ার রাস্তা সবার জন্যই খোলা আছে। যিনি ডিপ্রাইভড হবেন তিনি কোর্টে যাবেন, তিনি কোর্টে যাবেন। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছিল, এই যে পরীক্ষাটাকে স্বচ্ছভাবে করার জন্য কোর্টে এরকম হাজার হাজার মামলা, আজকে পশ্চিমবাংলায় একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে 1000 মামলা হয়ে যাবে।
এই পরিস্থিতিটা তৈরি হবে কেন? যারা যারা ক্যান্ডিডেট তাদেরকে দৌড়ে কেন ঘুরে বেড়াতে হবে? যারা যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্ন লোকের কাছে কেন দৌড়ে বেড়াতে হবে? আমার প্রশ্নটা এই জায়গাটা, কারণ স্বচ্ছতার সাথে পরীক্ষা হচ্ছে না। কমিশন যেমন গ্রুপ সিডির তালিকা প্রকাশ করবে না তারই বিষয় নিয়ে যেমন গিয়েছিল সুপ্রিম কোর্টে, তেমনই কি যেতে পারে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে? তারা তো কমিশন এখনো দেখুন সদুত্তর দেয়নি। আদালত দেখুন কারুর একার নয়, আদালতে যে কেউ যেতে পারে, যার যেটাতে পছন্দ হবে না, যে যেটাতে অ্যাগ্রি মনে করবে সে যেখানে যেতে পারে। যে একটা আদালতে যাওয়ার পর রায় পছন্দ না হলে সেটা সুপ্রিম কোর্টে যাওয়া যায়, এটা সাংবিধানিক। কিন্তু প্রক্রিয়া। সেখানে দাঁড়িয়ে তো সংবিধানে এটা বলা হ্যাঁ, আছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তো আরো একটা প্রশ্ন আসছে যে সুপ্রিম কোর্টের রায় এসএসসি সমস্ত মামলা হাইকোর্টে এসেছে, সেটা আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, হাইকোর্টে পাঠিয়েছে, হাইকোর্টকে দায়িত্ব দিয়েছে। এবার হাইকোর্টের কোনো একটি রায়ের ব্যাপারে কারোর যদি পছন্দ না, সে যাবে। কে যাবে না যাবে বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। যার মনে হবে সে যাবে, যার মনে হবে না যাবে না। আমি তো অনেক রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাইনি, এরকম প্রচুর মামলা হয়েছে। মনে করেছি না হাইকোর্ট ঠিক দিয়েছে তাই আমি যাইনি, এটা 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 যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু যাওয়ার প্রভিশন আছে, যেতে কেউ পারে না তা না, বিষয়টা সেটা নয়। আমার বক্তব্য যেটা, রাজ্য সরকারের তরফ থেকে এমন কাজ করাই বা হবে কেন যে হাজার হাজার মামলা হচ্ছে, লাখ লাখ ডিপ্রাইভড, ফ্রেশার ক্যান্ডিডেটরা লক্ষ লক্ষ ক্যান্ডিডেট ডিপ্রাইভড। আজ যে রীতিমতো আমার কাছে এসেছে কিছু ক্যান্ডিডেট 60-এ 60 পেয়েছে, 70-এ 70 পেয়েছে, তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। কি যুগ পড়েছে বুঝতে পারছেন? এই পরিস্থিতি কারা তৈরি করেছে? এটাই সব থেকে দুঃখের। একটা লোক 100% নম্বর পেয়ে চাকরি পেল না মানলাম, ইন্টারভিউতেই ডাক পাচ্ছে না। কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে অধঃপতনের লেভেলটা কোথায়? দুর্নীতিটা কোথায়? দুর্নীতি করে যারা কম নম্বর পেয়ে চাকরি পেল তাদেরকে আগে এগিয়ে দেওয়া হচ্ছে, এই যে জায়গাটা। এবং এই ডিপ্রাইভেশনটা সবাই হচ্ছে, এসসি, এসটি, রিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা মানুষ ডিপ্রাইভড। আর শুধু এরা ডিপ্রাইভড না, যারা পড়বে বাচ্চারা, তাদের কীরকম ডিপ্রাইভেশন বল? সে তার রাইট হলো বেস্ট টিচার পাওয়া, এটা হলো চিলড্রেনদের অধিকার। যে পড়ছে, যে শিশু পড়াশোনা করছে, যে বাচ্চারা পড়াশোনা করছে, তাদের অধিকার বেস্ট টিচার পাওয়া। যাবে কারা? ব্যাকডোর অ্যাপয়েন্টিরা। কীরকম অবস্থা বলুন তো পশ্চিমবাংলায়? সেক্ষেত্রে তো শিক্ষার মান একদম তলানিতে ঠেকবে। পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের শিক্ষার কোনো মান আছে নাকি? তলানিতে ঠেকবে মানে আবার কি? মানটাই তো কিছু নেই, মানটা কোথায় আছে? এই প্রশ্নটা যখন আপনি করলেন, আমাকে আবার একটা পুরনো কথা, যেটা আপনাদের আমি আগেও বলেছিলাম, বিভিন্ন সময় বলেছি, কটা শিক্ষিত বাড়ির লোকজন গভর্নমেন্ট স্কুলে, বা যাদের মোটামুটি আর্থিকভাবে যারা সবল, মোটামুটি সরকারি স্কুলে তাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠায়, ছেড়ে দিই ওই তৃণমূলের যারা নেতারা আছে, ল্যাঙ্গুয়েজটা এটা ব্যবহার করলাম আমি, তাদের বাড়ির ছেলে মেয়েরা কজন সরকারি স্কুলে নিয়ে, তাদের বাড়িতে যে ছেলে মেয়েগুলো আছে, বাচ্চারা আছে, তাদেরকে তারা কি এই সরকারি স্কুলে দেওয়ার কথা ভাবে? এটা প্রথম প্রশ্ন। আমি সরকারে বসে আছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, তা আমার বাড়ির লোকজনকে আমি সরকারি স্কুলে না দিয়ে বেসরকারি স্কুলে দেবো? আমার বাড়ির লোকজন নেবে হলো বেসরকারি হাসপাতালের ট্রিটমেন্ট। আপনি জাপানে চলে যান, দেখবেন ওখানকার যিনি রাষ্ট্রপ্রধান হবেন, অন্যান্য দেশের কথা একটা আমি বলছি, তারা কিন্তু পাবলিক সার্ভিস যেগুলো আছে সবার জন্য সাধারণ মানুষও নিচ্ছে, যিনি দেশের প্রধানমন্ত্রী তিনিও নিচ্ছে। সেম আপনি দিল্লির এমসে চলে যান, আমাদের দেশের কথা বলছি, দেখবেন অনেক ভিভিআইপি ট্রিটমেন্ট ওখানে হচ্ছে, সরকারি হসপিটাল। আর আমাদের এসএসকেএমে কি হচ্ছে না, ভোটের সময় যদি মুখ্যমন্ত্রীর পা ভেঙে যায় তার ট্রিটমেন্ট হচ্ছে এসএসকেএম। এটা বাস্তব কথা। সরকারি হসপিটাল বলুন, স্কুল বলুন, এটা বেস্ট কোয়ালিটি হওয়া উচিত।
এখানে পশ্চিমবাংলায় আজকে প্রাইভেট স্কুল, তার উপর মানুষকে ডিপেন্ড করতে হচ্ছে। তার মানে সরকারি স্কুলের মান কিন্তু নেই, পড়ে গেছে, নেই। প্রাইভেট স্কুলের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আমি তো বলছি যাদের যারা আর্থিকভাবে সবল, তাদের পরিবারের লোকজন কিন্তু তাদের বাড়ির ছেলে মেয়েকে সরকারি স্কুলে দেন। একেবারেই যারা আর্থিকভাবে দুর্বল, তারাই একমাত্র সরকারি স্কুলে যায়, বা একেবারে গ্রামের দিকে যারা থাকে, একেবারে রিমোট জায়গায় থাকে, তারাই সরকারি স্কুলে যায়। আপনি কলকাতা অঞ্চলে সরকারি স্কুলগুলো কোথায় আপনি নামেই পাবেন না। যতগুলো নেতা আছে তৃণমূলে, তাদের পরিবারের যারা লোকজন আছে, তারা সরকারি স্কুলে দেবে না। কারণ সরকারি স্কুলের মানটাকে এই জায়গায়, এই তলানিতে ইচ্ছাকৃতভাবেই দুর্নীতি করে 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 এমন জায়গায় ঠেকিয়ে দিয়েছে। নাম করা সরকারি স্কুল ছিল। এডুকেশন সিস্টেমটা পশ্চিমবাংলায় একটা ডিগ্রেডেশনের জায়গায় চলছে, গোটা সিস্টেমটা। আমি বলছি না যে এডুকেশন সিস্টেমের মধ্যে ভালো শিক্ষক নেই, ভালো শিক্ষক সত্যিই আছে, কোয়ালিটি শিক্ষক আছে। আমি এটাও বলছি না যে 2016 প্যানেলে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে সবাই টেন্টেড, এটা নয়। যেটা বাস্তবে নয় সেটা নয়, কিন্তু আছে, হয়েছে, কি করা যাবে। এটার বিরুদ্ধেই, এই সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধেই আমাদের লড়াই।